নিউ সিলেবাসের সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সেকশন এ এর সলিউশন তোমাদের আমি আগে দেখিয়েছি। আজকে তোমাদের কাছে সেকশন বি এর সলিউশন দেব। তাহলে প্রথমে প্রশ্নে চলে যাই। দেখো সেকশন বি। সেকশন বিতে তোমরা জানো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য কত 3 নাম্বার, তাই না? তাহলে 6 নম্বরের কোশ্চেনটা দেখো। এ, প্রবাহী সংক্রান্ত স্টকের সূত্রটি লিখো এবং প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় করো। এতে নাম্বার আছে কত 2 নাম্বার। তাহলে দেখো, কোনো সান্দ্র মাধ্যমে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে ক্রিয়াশীল সান্দ্র বল F = 6 পাই ইটা আর ভি। যখন ইটা হলো মাধ্যমের সান্দ্রতাঙ্ক, আর হলো বস্তুর ব্যাসার্ধ এবং ভি হলো প্রান্তিক বেগ। এটা হলো স্টোকসের সূত্র। এরপরে দেখো প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় কর। দেখো প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় করার জন্য আমি স্ক্রিনটা একটু সরিয়ে নিই, দেখে নাও। তাহলে দেখো কোন একটা বস্তু রো ঘনত্বের সান্দ্র মাধ্যমে ভি বেগে পড়ছি, তাই না? নিচের দিকে পড়ছি। তাহলে দেখো বস্তুর উপর ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বল কত বলতো? F = 6 পাই ইটা আর ভি ওপরের দিকে হবে। ওজন কি বলতো? নিচের দিকে হবে। সেটা কত বলতো? 4/3। দেখো ওজন সমান আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। তাহলে দেখো 4/3 পাই আর কিউব ইন্টু বস্তুর ঘনত্ব রো ইন্টু জি, এটা ওজন। আবার প্লবতা বল ক্রিয়াশীল হবে। প্রবতা বল কত বলতো? না, ভি রো জি। ভি মানে 4/3 পাই আর কিউব ইন্টু, এটা সিগমা ধরে নিচ্ছি, মাধ্যমের ঘনত্ব সিগমা ইন্টু জি। দেখো এক্ষেত্রে ভিটা নিচের দিকে। এখন যেহেতু বস্তুটি সমবেগে নামছে, তাহলে বলো তো লব্ধি বল 0, অর্থাৎ নিচের দিকের বল সমান উপরের দিকে বল। তাহলে দেখো উপরের দিকে কি বল আছে বলতো? 6 পাই ইটা আর ভি প্লাস কত বলতো? 4/3 পাই আর কিউব সিগমা জি ইকাল টু 4/3 পাই আর কিউব রো জি। তাহলে দেখো এখানে ভিটা বের করে নাও। এখানে ভিটা বের করলে হবে, দেখো এটা কত আসছে বলতো? প্রথমে এটা আসবে, নিচে আসছে 6 পাই ইটা আর আসছে কিনা বলো। আর ওপরে আসছে দেখো 4/3 পাই আর কিউ কমন নিয়ে নাও, জিটাও কমন নিয়ে নাও, রো মাইনাস সিগমা। দেখো একটা আর কেটে যাচ্ছে, পাইটাও কেটে যাচ্ছে। তাহলে তোমরা পাচ্ছ 2/9। এটা কি বলতো? আর স্কোয়ার জি বাই কি বলতো? ইটা ইন্টু কি বলতো? রো মাইনাস সিগমা। তাহলে এটাই হলো প্রান্তিক বেগের রাশিমালা। বোঝা গেল? তাহলে এইটুকু লিখলে তোমরা 2 নাম্বার পাবে, তাই তো? 6-এর বিটা বলো। একটি ক্ষুদ্র গোলককে স্থির অবস্থা থেকে শান্ত তরলে ফেলা হলে তার বেগ ও সময়ের মধ্যে একটি লেখচিত্র অঙ্কন করো। উক্ত লেখচিত্রে প্রান্তীয় বেগ ভিটিকে চিহ্নিত করো। দেখো খুব সিম্পল কোয়েশ্চেন, দেখে নাও। যদি আমরা করে নি কেমন হবে বলো তো, দেখে নাও। দেখো এটা হচ্ছে, দেখো তাহলে এটা আমি সময় দিলাম, আর ওপরে ওয়াই অক্ষ বরাবর বলতো ভিটি দিলাম। তাহলে দেখো যেহেতু বস্তুটি লব্ধি বলসহ প্রথমে গতিশীল, তাহলে এর বেগ প্রথমে বাড়বে। বাড়তে 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 যখন প্রান্তিক বেগ লাভ করবে তখন বেগটা স্থির হয়ে যাবে। দেখো তাহলে এই যে এইখানে যে বেগটা হলো, এটা যে ডটেড লাইনে দেখায়, এটা হলো ভিটি। এটাই কি বলতো? প্রান্তিক বেগ। বোঝা গেল? আর এই বাকিটা কি বলতো? বেগ ভি, তাই না? তাহলে বেগ ভি, আর এই যে যেটা যেখানে অনুভূমিক অংশ পাচ্ছ সেটা হচ্ছে ভিটি। ওকে, বোঝা গেল? এটা তাপগতিবিদ্যায় নিবিড় ও ব্যাপক চলরাশি কাকে বলে? যে চলরাশি সংস্থার অনুসংখ্যার উপর নির্ভর করে না তাকে নিবিড় বা ব্যাপক চলরাশি বলে। যেমন উষ্ণতা, তাই না? এটা। এরপরে দেখো বি সেকশনে, দেখো প্রদত্ত চিত্রে একটি আদর্শ গ্যাস এ দশা থেকে সি দশাতে দুটো পথে গেছে। দেখো একটা এ বি সি পথে গেছে, আর একটা এসি পথে গেছে। কোন পথ বরাবর সম্পাদিত কার্যের মান কম হবে তা নির্ণয় করো। দেখো নির্ণয় করতে বলেছি তো, প্রথমে দেখে নাও, একটু সরিয়ে নি স্ক্রিনটা। যদি আমরা স্ক্রিনটা সরিয়ে নিই, দেখো কি পাচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো আমরা প্রথমে ওয়ার্ক ডান ইন
এ বি সি পথে দেখে নি, এ বি সি পথে দেখে নাও, তাই না? দেখো এবিসি পথে ওয়ার্কডান হবে, দেখো এবিসি যে লেখচিত্র আছে তার নিচের ক্ষেত্রফল, তাহলে এর নিচের ক্ষেত্রফল কত বলো তো? এই যে পুরো, এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এইখানে যাচ্ছে গিয়ে এটা পুরো ফিরে আসছে, তাই না? তাহলে বলো এখানে চাপ কত আছে বলো তো? চাপ দেখো এখানে চাপ হচ্ছে কি বলো তো? 15, বোঝা গেছে? আয়তন কত আছে বলো তো? না আয়তন আছে 6 - 2 মানে 4, তাই না? তাহলে কত হলো বলো তো? 60 জুল হলো কার্য। আবার দেখো এই এসি পথে মানে ডাব্লিউ এসি, এখানে কার্য কত বলো তো? না এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলো তো? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে দেখো এই বাহু, এই বাহুটা আর এইখানে যে এই বাহুটা দেখতে পাচ্ছ, এই দুটো বাহুর যোগফল বাই 2। তো দেখো এটা প্রথমে 5 আছে, আছে কিনা বলো? এটা কত আছে? এটা 5 আছে, এটা 5 আছে কিনা বলো? আর এটা 15 আছে, আছে কিনা বলো? তাহলে 5 + 15 বাই 2 ইন্টু কি বলো তো? না আয়তনের পরিবর্তন কত? না 6 - 2 কত হলো? 4। তাহলে কত হলো? এটা 20, 20 ইন্টু কি বলতো? 4/2 মানে কত হলো তো? 40 জুল, তাই না? তাহলে দেখো এসি পথে কৃতকার্যের মান কম এবং কি বলতো? এবিসি পথে কৃতকার্যের মান বেশি। বোঝা গেল? বুঝতে পেরেছো? এইগুলো তোমরা যদি আমার ওয়ান শট ভিডিও হারমোনিক্সটা দেখে নিতে পারো, তাহলে এই সমস্ত অঙ্ক সমস্ত করে দেওয়া আছে। তাই তোমাদেরকে বলবো যাদের থার্মোডাইনামিক্স এখনো হয়নি তারা আমার থার্মোডাইনামিক্সের ওয়ান শট ভিডিওটা একবার দেখে নিও। ওকে, এরপরে দেখে নাও, এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, অথবাটা। 7 নম্বর অথবায় কি বলেছে দেখো তো? একটি আদর্শ গ্যাসের জন্য প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইকাল টু আর, তাই না? খুব সিম্পল কোয়েশ্চেন, এতে 2 নাম্বার আছে। দেখো তোমরা বলো তো, জানো, তোমরা জানো তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানো বলো তো? না তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ক্লোসিয়াস যেটা উক্তি, সেটা হচ্ছে ডেল্টা কিউ ইকাল টু কি বলতো? ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখন দেখো ডেল্টা কিউ মানে সরবরাহিত তাপ, এটা হয় কি বলতো? এন ইন্টু সিপি ইন্টু কি বলতো? ডেল্টা টি, হয় কিনা বলো? আবার ডেল্টা ইউ ইকাল টু হয় এন ইন্টু সিভি ইন্টু ডেল্টা টি, উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি এখানে। আর ডেল্টা ডাব্লিউ ইকেস টু হয় পি ডেল্টা ভি ইকাল টু কি বলতো? এন আর ডেল্টা টি। দেখো এই সমীকরণ তোমরা যদি বসিয়ে দাও ডেল্টা কিউ ডেল্টা ইউ ডেল্টা ডাব্লিউ, কি পাবে বলো তো? দেখো এন সিপি ডেল্টা টি ইকাল টু এন সিভি ডেল্টা টি, তাই না? প্লাস কি বলতো? এন আর ডেল্টা টি, দেখো এন ডেল্টা টি কেটে যাচ্ছে, তা তোমরা পাচ্ছ সিপি ইকাল টু সিভি প্লাস আর, এই সিপি সিভি হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, তাই না? তাহলে সিপি মাইনাস সিভি ইকাল টু আর, বোঝা গেল? এরপর যদি তোমরা আপেক্ষিক তাপের রিলেশন নিয়ে এসো, সেই রিলেশনটা কেমন হয় বলো তো? সেটা খুব সিম্পল, দেখো তোমরা জানো মোলার আপেক্ষিক তাপ সিপি ইকাল টু কি বলতো? না এম ইন্টু স্মল সিপি। আবার দেখো সিভি ইকাল টু জানো তোমরা এম ইন্টু স্মল সিভি, তাহলে এইখানে যদি বসিয়ে দাও তাহলে ফাইনালি কি পাচ্ছে বলতো? না এম সিপি মাইনাস এম সিভি ইকাল টু কি বলতো? আর। তাহলে আপেক্ষিক তাপের যে অন্তর সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকাল টু আর বাই আণবিক গুরুত্ব। তাহলে দেখো মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অন্তর হলো আর, আর কি বলতো? এই আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত হলো আর বাই এম। বোঝা গেল কিনা বলো? তাহলে এখন তোমরা বলে এখানে চলে এসো, তাহলে হ্যাঁ, এরপরে দেখো এইখানে বি সেকশনে আর একটা কোয়েশ্চেন দিয়েছে, কি বলেছে বলতো? যে এসটিপিতে 1 গ্রাম হিলিয়াম গ্যাসের দুটি আপেক্ষিক তাপের পার্থক্য নির্ণয় করো, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে তোমরা জানো সিপি মাইনাস সিভি ইকাল টু আর বাই এম। দেখো আর এর মান কত? 8 জুল। আর হিলিয়ামের কি বলতো যেটা আণবিক গুরুত্ব সেটা কত? 4 আছে। তাহলে এটা 8 বাই এটা কত? 4 ইন্টু 10⁻³ তাহলে কি হলো? এটা এককটা হবে জুল কেজি ইনভার্স কি বলতো? কেলভিন ইনভার্স, মানে কত হলো বলতো? 2 ইন্টু 10⁻³ জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স হচ্ছে দুই আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 8, গ্যাসের গতীয় তত্ত্ব ব্যবহার করে একটি আদর্শ গ্যাস দ্বারা
প্রযুক্ত চাপের রাশিমালা নির্ণয় করো এবং তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। খুব সিম্পল কোয়েশ্চেন, দেখে না ভালো করে। মনে করো এই একটা ঘন, এই ঘনকে ক্যাপিটাল এন সংখ্যক অণু আছে, প্রতিটি অণুর ভর স্মল এম, এবং এই যে ঘনটা দেখছো এর প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এল, আর এর এর তিনটি রেখা বরাবর ও এক্স, তিনটি অবিলম্ব ধার বরাবর ও এক্স, ও ওয়াই আর ও জেড, এই তিনটা আমরা নিলাম, অক্ষ নিলাম, তিনটি অবিলম্ব ধার বরাবর। এরপরে ধরো এই যে কোনো একটা গ্যাসের অণুর বেগ এক্স অক্ষ বরাবর u1, ওয়াই অক্ষ বরাবর v1 আর জেড অক্ষ বরাবর ধরে নাও w1। তাহলে দেখো যে অণুটা এক্স অক্ষের লম্বভাবে গতিশীল, মানে এই তলে এবং এই তলে ধাক্কা মারবে, তো পরপর দুটি সংঘর্ষের সময়কাল কত জানো? দেখো এইখানে ধরো এই তলে একটা সংঘর্ষ হলো, তারপর এই তলে আসবে, দেন এই তলে আবার একটা সংঘর্ষ হবে, তাহলে পরপর কোন একটা নির্দিষ্ট তলে পরপর দুটো সংঘর্ষে যে সময়কাল হচ্ছে সেটা 12 বাই, ধরো বেগ আছে কত u1 আছে, তো u1, তাই না? এটা সংঘর্ষকাল। তাহলে দেখো একটা অণু এই তলের উপর যে বল প্রয়োগ করবে সেটা বল কি বলতো? বল সমান হচ্ছে ভর ইন্টু বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন কি বলতো? u1 মাইনাস u1 মাইনাস u1 বাই কি বলতো 2l বাই u1। তাহলে বল হলো কত বলতো? m u1 স্কয়ার বাই l উইথ নেগেটিভ সাইন। আসছে কিনা বলো? তাহলে এই বলটা কে অনুভব করলো? এই বলটা অনুভব করলো কে বলতো? কণাটি। তাহলে তলের উপর বল প্লাস হবে, তাহলে চাপ কত হবে বলতো? না, এম u1 স্কয়ার বাই l ইন্টু l স্কয়ার, মানে এম u1 স্কয়ার বাই ভি। সেই রকম আরো অনেক অণু আছে, সেই অণুগুলোর বেগ যথাক্রমে u2 u3 u4 ডট 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 un, কত? এক্স অক্ষের সমান্তরাল বরাবর, তাই না? তাহলে দেখো এই পিএক্সটা কত হবে বলতো? না, পিএক্সটা হবে এম বাই ভি, কত বলতো? u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস ডট 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 কি বলতো? un স্কয়ার, তাই না? সিমিলারলি বলো পি ওয়াই, মানে ওয়াই অক্ষের অবিলম্ব দেওয়ালে চাপ হবে এম বাই ক্যাপিটাল ভি, এটা কত বলতো? না, v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস ডট 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 কি বলতো? প্লাস vn স্কয়ার, হবে কিনা বলো? সিমিলারলি পিজেডটা এরকম হবে, হবে কিনা বলো? এই যে পিজেডটা এখানে ভি1 এর বদলে কি হবে? ডাব্লিউ হবে, তাহলে এটা হবে এম বাই ভি, এটা কত বলতো? w1 স্কয়ার প্লাস w2 স্কয়ার প্লাস কি বলতো? w3 স্কয়ার প্লাস ডট 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 কি বলতো? wn স্কয়ার। এখন তোমরা জানো গ্যাসীয় অণু সব দিকে সমান চাপ প্রয়োগ করে, তাহলে দেখো নিট চাপ হবে পি ইকাল টু কি বলতো? 1/3 পিএক্স প্লাস পিওয়াই প্লাস কি বলতো? পিজেড, হবে কিনা বলো? তাহলে দেখো এখানে কমন নিয়ে নাও, এম বাই থ্রি ভি, এখানে কমন নিলে দেখো এখানে কমন নিলে কত আসবে? দেখো u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার, দেখো এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে দেখে না একবার, এই যে u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার সমান কত হলো? c1 স্কয়ার। সিমিলারলি u2 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস কি বলতো? না, w2 স্কয়ার, মানে কি বলো? এটা c2 স্কয়ার। সিমিলারলি c3 স্কয়ার প্লাস ডট 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 cn স্কয়ার, হবে কিনা বলো? দেখো এইখানে একটা n দিয়ে দাও আর এইখানে একটা n নিয়ে এসো, আছে কিনা বলো? তাহলে দেখো এটা c স্কয়ার না, তাহলে এলো 1/3 এম এন সি স্কয়ার বাই ভি, হলো কি বলতো? চাপের মান। এরপর আমরা এখান থেকে উষ্ণতার ধারণা বের করব। তোমরা জানো পি ইকাল টু 1/3 কি বলতো? এম এন সি স্কয়ার বাই ভি, হবে কিনা বলো? তাহলে বলো পিভি ইকুয়ালস টু কত আসছে বলো তো? 3 পিভি করে দাও,
ইকুয়ালস টু কত বলো তো এম এন সি স্কোয়ার, তাই না? তাহলে দেখো 3/2 পিভি বাই এন ইকুয়ালস টু হাফ এম সি স্কোয়ার, তাই না? তো দেখো পিভি ইকুয়াল টু 8টি আসছে কিনা বলো। তাহলে দেখো এটা তোমরা পাচ্ছ 3 RT/N, 3টা এখানে আছে তাই না, 3 RT/N ইকুয়ালস টু হাফ এম সি স্কোয়ার। তাহলে দেখো এই গড় গতিশক্তি ই বার ইকুয়ালস টু কত আসে 3 এখানে 2 একটা আসবে না, হ্যাঁ 3 এখানে 2 একটা আসবে, 3/2 কি বলতো কেটি। তাহলে দেখো এই গ্যাসের অণুর গড় গতিশক্তির বহিঃপ্রকাশ কি হলো উষ্ণতা, মানে যদি উষ্ণতা বাড়ে মানে গ্যাসীয় অণুর গতিশক্তি বেশি, যদি কমে তাহলে গ্যাসীয় অণুর গতিশক্তি কম। বোঝা গেল? এরপরে দেখো খুব একটা ভালো অঙ্ক, দুটি গ্যাসের উষ্ণতা যথাক্রমে টি, আয়তন ভি এবং চাপ পি, তাই না? এদেরকে এমনভাবে মেশানো হলো যাতে মিশ্রণের উষ্ণতা টি এবং আয়তন ভি হয়। তাহলে মিশ্রণের চাপ কত, খুব সিম্পল। দেখো মিশ্রণের চাপ পি, পি ড্যাশ ধরে নাও ইন্টু ভি, তাই না? ভি, ভি হলো কিনা বলো, বাই ইকাল টু কত বলো তো, আচ্ছা বাই কি বলো তো টি, ইকাল টু কত বলো তো, না এটা হবে পি, এটা ভি বাই টি প্লাস কি বলতো এটা পি, এটা কত বলতো ভিটা কিছু বলেনি, ভিটাও ভি, আর উষ্ণতা কত বলেছে বলতো না আবার এটা উষ্ণতা টি, তাই না? দেখো উষ্ণতা টি বলেছে, তাহলে কত হলে বলতো পি ড্যাশ ইকুয়ালস টু কত আসছে বলতো, সব কেটে যাচ্ছে, এটা 2p আসছে না, বোঝা গেল? তাহলে চাপটা হবে দ্বিগুণ, তাই না? এরপরে দেখো এই অথবা সেকেন্ড পার্টটা দেখে নাও, অথবা সেকেন্ড পার্টটা কি আছে বলতো, অথবা সেকেন্ড পার্ট তুমি ভালো করে দেখো এখানে কি আছে বলতো, একটি গ্যাসকে পিনট চাপে বদ্ধ পাত্রে রাখা হলো, যদি সমস্ত অনুর ভর অর্ধেক হয় তাহলে দ্রুতি দ্বিগুণ হয়, তাহলে লব্ধি চাপ কত সেটা তো পি ইকুয়ালস টু কি বলতো, আগে কথা ছিল 1/3 কি বলতো পি নট ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার বাই ভি ছিল। এখন কত হবে বলতো পি নট ড্যাশ করে নাও, তাহলে কত 1/3, এমটা কত হলো m/2, এনটা ঠিক আছে, আর যেহেতু দেখো তাদের দ্রুতি দ্বিগুণ হলো মানে কি বলতো এটা 4c², তাহলে দেখো এটা আসছে 2 × 1/3 এম এন সি স্কোয়ার বাই ভি, তাই না? বাই ভি আছে কিনা বলো, ভি আছে কিনা, এই তো। তাহলে চাপ কত হলো, না চাপ হলো 2p, তাহলে এখন চাপ কত হলো 2p0। এরপরে দেখো একটি বস্তু সরল সামঞ্জস্য গতিতে চলমান, সাম্যবিন্দু থেকে কত দূরত্বে তার অর্ধেক গতিশক্তি আর অর্ধেক স্থিতিশক্তি, খুব সিম্পল, মানে কখন তার গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হবে। তাহলে কি দেখো স্থিতিশক্তি কত, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকাল টু কি বলতো হাফ এম, এটা ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কেটে না এটা এটা কেটে গেল, তাহলে কত আসছে বলতো এক্স স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দেখো 2x² ইকাল টু এ স্কোয়ার, তাহলে দেখো এক্স ইকুয়ালস টু এ বাই রুট, এ বাই কি রে রুট, বোঝা গেল? কে বল ধ্রুবক যুক্ত দুটি অনুরূপ স্প্রিং এম ভরের একটি ব্লকের সঙ্গে যুক্ত, তাদের দুটি দৃঢ় অবলম্বনের সঙ্গে যুক্ত আছে, চিত্রে দেখানো হয়েছে। এখন ভর দুটিকে সাম্যাবস্থান থেকে যে কোনো একটি বিচ্যুত করা হলে, আচ্ছা তাহলে কি বলেছে, এটা কি বলেছে পর্যায়কাল বলেছে নাকি, ঠিক আছে, তার দলনকালে পার্থক্য নির্ণয় করা, ঠিক আছে। তাহলে দেখো মনে করো এটা এইদিকে সরাচ্ছি, দেখো এখন দেখো এই যে ভর এম আছে না, এম কে আমরা দেখো এম কে আমরা এদিকে সরাচ্ছি, এম দিকে সরালে দেখো এখানে সৃষ্ট প্রত্যানায়ক বল কে এক্স, এখানে সৃষ্ট প্রত্যানায়ক বল কে এক্স, 2kx, তাহলে তাহলে নেগেটিভ সাইন অফ -2kx ইকুয়াল টু এফ হবে। তাহলে বলো এইখানে লেখা যায় না এফ ইকুয়ালস টু মাইনাস, এফ ইকুয়াল টু -2kx, তাহলে বলো এর অ্যাক্সিলারেশন কত হবে বলো তো, এটা সরিয়ে নিচ্ছি একটু, তাহলে এফ ইকুয়ালস টু তোমরা এফ ইকুয়ালস টু পেলে কি বলতো -2kx, তাহলে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু কত -2k/m, k/m ইন্টু এক্স সমান কি বলতো ওমেগা স্কোয়ার এক্স মাইনাস, তাহলে এ প্রপোর্শনাল মাইনাস এক্স, দেয়ারফর ইট ইজ এসএইচএম, সো ইট ইজ কি বলতো এসএইচএম, হবে কিনা বলো? এর পর্যায়কাল কত হবে, টি ইকুয়ালস টু 2π/ω, 2π/ω, তাহলে 2π √, কি বলতো
এটা কি, এটা ওমেগাটা কত পেয়েছি, টু, 2k/m, তাহলে 2 পাই মানে কি, এটা হচ্ছে m/2k, এটা হলো পয়েন্ট। এরপরে দেখো 10-এরটা দেখে নাও, গ্রহের গতি সংক্রান্ত কেপলার দ্বিতীয় সূত্র লিখো। সোজা, সূর্য থেকে গ্রহ পর্যন্ত বিস্তৃত দূরক সমান অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। গ্রহের গতির ক্ষেত্রে কোন ভৌত রাশি ধ্রুবক? কৌণিক ভরবেগ। কারণ এই কেপলারের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করা যায় যে কৌণিক ভরবেগ ধ্রুবক হয়। তারপর বিয়ের কোশ্চেন দেখো, সূর্য থেকে গ্রহের দূরত্ব অনুপাত দেওয়া আছে, আবর্তনকালের অনুপাত বের কর। সোজা, দেখো এই কোশ্চেনটা করার জন্য তোমাদেরকে একটু স্ক্রিনটা সরিয়ে নিচ্ছি। বলো কি বলতো, ক্যাপলারের তৃতীয় সূত্রে আশ্রয় নিতে হবে। কি বলতো, T1/T2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু কত বলতো, R1/R2 তার কিউব। তাই না? তো দেখো R1/R2 কত আসছে বলতো, এটা 10^13 আর 10^12 মানে 10 আসছে। তাহলে 10 এর কিউব মানে 1000, তাই না? 1000, তাহলে T1 ইকুয়ালস টু কি বলতো, 1000 ইন্টু T2। T2 কত আছে বলতো, না T2টা বলেছে, দেখো T2টা আছে, T2টা কি দেয়নি, আবর্তন অনুপাত চেয়েছে, ঠিক আছে, তাহলে 1000। বোঝা গেল কিনা বলো? খুব সিম্পল কোয়েশ্চেন কিন্তু। এরপরে দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি একবার। হুম, একটি কৃত্রিম উপগ্রহ তার গ্রহের অত্যন্ত নিকট থেকে তাকে প্রদক্ষিণ করে, তবে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল ও গ্রহের ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। খুব সিম্পল কোয়েশ্চেন, দেখে নাও। তোমরা জানো যে কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকালের বর্গ T² ইকুয়ালস টু 4π² GM × R³ হয় কিনা বলো, GM × স্মল r³। তো এখানে জানো তো স্মল আরটা হয়ে যাবে, রে খুব কাছে আছে তো ক্যাপিটাল আর হয়ে যাবে, ব্যাসার্ধের সমান। তাহলে এখানে স্মল আরটা কি হবে বলো তো, ক্যাপিটাল আর কার সমান বলতে রে, ব্যাসার্ধের সমান হবে কিনা বলো, ব্যাসার্ধের সমান। তাহলে বসিয়ে দাও, তাহলে T² ইকুয়ালস টু 4π² জি, আর এমটা কত বলো, 4/3 আছে কিনা বলো। আর এখানে স্মল আরটা কি ক্যাপিটাল হয়ে যাচ্ছে, তাহলে r³, তাহলে এই r³ কাটলো। T² ইকুয়াল টু, দেখো এটা একটা পাই থাকছে, 4টা কেটে যাচ্ছে, 3π/0। তাহলে এটা হলো পর্যায়কাল আর গ্রহের গড় ঘনত্বের সম্পর্ক। ঠিক আছে। একটি কৃত্রিম উপগ্রহ কেন কলকাতার আকাশে স্থাপন করা যায় না? দেখো, কৃত্রিম উপগ্রহ মানে কি বলতো, ভূসমল উপগ্রহ। তো তোমরা জানো ভূসমল উপগ্রহ কোথায় রাখা হয় বলতো, নিরক্ষরেখার উপরে। যেহেতু কলকাতা নিরক্ষরেখায় অবস্থিত নয় বা নিরক্ষরেখার কাছে অবস্থিত নয়, তাই কখনোই কোনো একটা কৃত্রিম উপগ্রহ কখনোই কোনো একটা কৃত্রিম উপগ্রহকে কলকাতার উপরে স্থাপন করা যাবে না। বোঝা গেল? ভিডিওটা ভালো করে দেখো, যদি কিছু প্রবলেম হয় কমেন্টে জানাবে। তাছাড়া প্রতিটি চ্যাপ্টার আমি ফিজিক্সের ওয়ান শট ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস।